कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। সকাল সকাল আমার গোপাল ঠাকুরকে আজকে স্নান করিয়ে নিলাম। দেখো স্নান টান করে বসে আছে, এবার পরিষ্কার করে মুছে দিয়ে জামা কাপড় পরে ওপরে তুলে দেবো। এই হলো আমার হনুমানজি। কথায় আছে গড়তে গেলাম শিব হয়ে গেল বাদর। আজকে সকালবেলাতে ভাবলাম আটাটা শেষ করব, কারণ আটাতে পিঁপড়ে ধরে গেছে। এবার আটাটা আমি ওপেন রেখেছিলাম, তো সেখানে পিঁপড়ে ধরে গেছে, আমি বুঝতেও পারিনি। তার জন্য ভাবলাম যেটুকু আছে আটা আছে আজকে রুটি মানে করে নিই। সমৃদ্ধির সাথে কথা বলতে বলতে জলটা এতটাই বেশি দিয়ে ফেলেছি যে চ্যাটচ্যাটে হয়ে গেছে। আমি ওটাকে কি করব বুঝে পাচ্ছিলাম। তার ভাবলাম ওটার মধ্যে আরেকটু জল ধরে পাতলা করি, তারপর পেঁয়াজ রসুন সব একটু একটু সবজি কুচিয়ে ওর মধ্যে দিয়ে তারপর ওটাকে সেঁকে সেঁকে ভাজা করলাম। একটু তেল দিয়েছি খুব সামান্য। তো এই হলো, তবে খেতে কিন্তু খারাপ হয়নি, গরম গরম বেশ ভালো লাগছিলো। তারপর আমি স্নান করে চলে এলাম। আজকে বিশেষ কিছু রান্না করিনি, তার জন্য রান্নাটা তোমাদের শেয়ারও করিনি। আজকে সকালে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করেছিলাম, ডাল করেছিলাম, ভাজা করেছিলাম, এইটুকুই। আজকে একটু নিরামিষ খেতে ইচ্ছা হলো, মানে একটু নর্মাল খেতে ইচ্ছা হলো। তো জামা কাপড়গুলো ভিজিয়ে আমি কেচে ভালো করে চিপে আমি ঘরে এসে মেলে দিলাম। এতে ঘরের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাবে, কারণ বাইরের গরম তাপটা ঘরে ঢুকতে পারবে না, ওই ভেজা জামা কাপড়গুলোতেই আটকে যাবে এবং ওই জামা কাপড় থেকে যে জলটা আছে সেটাও টেনে নেবে, ফলে ঘরে গরমটা হবে না। তো যাই হোক, ঘরে সব দিয়ে তারপরে আমি ফ্যান চালিয়েছি, দিয়ে দুপুরবেলা এত ভালো ঘুমিয়েছি, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, ঘরটা ঠান্ডা হয়ে গেছিলো। তো ভেজা জামা কাপড়গুলো বেশ একটু জল রেখে মিলে দিলাম। এবার ফ্যান চালালে না এই মানে জলগুলো মানে বাইরের রোদটাও ঘরে ঢুকতে পারবে না। হ্যাঁ, এই জলটা টেনে নেবে জলটাকে, আর ফ্যান চালালেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে ঘরটাকে ঠান্ডা রাখতে হবে। আমাদের ঘর তো যদিও অতটা গরম লাগে না, কিন্তু যাদের মানে ঘর প্রচণ্ড গরম হয় তারা ভেজা জামা কাপড়গুলোকে জাস্ট ঘরের জানলাগুলো বন্ধ করে বিভিন্ন দড়ি টাঙিয়ে ঘরের মধ্যে দিয়ে দাও, দিয়ে তারপর দুপুরে ফ্যান চালিয়ে এসেও দেখো অতটা কষ্ট হবে না। এরা একটা গ্রুপ করে আমাদের পেছনে লেগেছে, কন্টিনিউয়াস চলে যাচ্ছে। কত আর সহ্য করা যায় বলো তো। কালকে রাত্রেবেলা বেশ কিছু না পেয়ে এই ফিনাইল ছড়িয়ে রেখেছিলাম। তো যাই হোক, কালকে সন্ধেবেলাতে এই বাদামগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ড, আর সকালে উঠে দেখি বাদামগুলোতে পিঁপড়ে ধরে কি অবস্থা। এই যে পিঁপড়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, দেখো রোদে দিয়ে রেখেছি সকাল থেকে। এখন এইগুলো ঝেড়ে ঝেড়ে টিফিন বক্সে তুলবো। নর্মাল প্লাস্টিকে করে রাখার আর কোনো পরিস্থিতিই নেই। এর আগের দিনকে পেয়েছিল না, এইগুলো খা তোরা, দিয়ে দিলাম এনে, এইগুলো খা। এগুলো তেমনি 12টা বাজিয়ে দিয়েছিস, নে খা। কি জ্বালাতন, মানে বৃষ্টি হওয়ার আগে পিঁপড়েদের এত উৎপাত আর নিতে পারছি না। যা করবি ভাই বাড়ির বাইরে গিয়ে কর না, বাড়ির ঘরের মধ্যে ঢুকে নিয়ে উৎপাত করছিস। এগুলোকে এবার টিফিন বক্সে ঢুকিয়ে আটকে রাখি, না হলে এরা আর থাকতে দেবে না। লঙ্কা দিয়ে রেখেছি, সব কিছু দিয়ে রেখেছি, তারপরেও এমনি রাখার কোনো উপায় নেই। দেখো সব ঢুকে বসে আছে, দেখো কি বলবে বলো। এত পিঁপড়ে হচ্ছে, কোথায় কোনটা সরাবো। এমনি যদি কিছু রাখার উপায় থাকে। তো এই দেখো জানলা খুলে আমি গঙ্গার ধারে বসে আছি, ফ্যান চালিয়ে না চালিয়ে, কারণ সন্ধ্যেবেলার হাওয়াটাতে এত সুন্দর ঠান্ডা থাকে, তো ভালো লাগছে ভীষণ। আর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে। আর প্রচণ্ড মেঘ করেছে আকাশে, কিন্তু প্রচণ্ড মেঘ, জানি না বৃষ্টি হবে কি হবে না।
কিন্তু যা মেঘ করেছে, একটু বৃষ্টি হলেই বরঞ্চ ভালো হতো, কিন্তু হবে কিনা বলতে পারছি না। তোমরা আকাশের অবস্থা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, আকাশ একদম কালো আর প্রচণ্ড হাওয়া হচ্ছে। অনেকক্ষণ ভাবলাম বসে থাকি, যদি ঝড় বৃষ্টি ওঠে ফেসে যাব। দেখলাম কোনো ঝড় বৃষ্টিই হলো না, কিন্তু আমার বাপের বাড়ির দিকে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে। মা বলল, বাবা বলল প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার ওপর বৃষ্টি হয়েছে, আর এখানে কিছুই হলো না। তো যাই হোক, বেরোচ্ছি এখন শাশুড়ির জিনিসপত্র আনতে। কালকে মঙ্গলবার ও বাড়িতে যাব, তার জন্য ভাবলাম শাশুড়ির জিনিসপত্র নিয়ে আসি। তার সাথে আমার তো বোনাস আছেই, আমি গেলেই আমার সংসারের জন্য কিছু জিনিসপত্র এক্সট্রা নিয়ে আসি, কারণ সবসময় বেরোতে না ভালো লাগে না। আর গরমকালে তো একেবারেই মানে ভাল লাগে না যে সবসময় বেরোই। আর তারপরে তো যদি পায়ে হেঁটে হয় সেটা তো আমার আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, টাওয়ার 6 দিয়ে বেরোলাম, মানে আমাদের কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে টিটাগড়ের টিটাগড়কে কানেক্ট করছে ফেরির মাধ্যমে। তো এলাম এই যে সমৃদ্ধ স্কুলের জিনিসপত্র কিনতে। এরা মানে আমাদের সত্যি বাঁচতে দেবে না, মানে 1 মাসের ছুটি দিয়েছে স্কুল ঠিকই, কিন্তু এত প্রজেক্ট এত কিছু দিয়েছে না, তার সঙ্গে সঙ্গে স্কুল খুললেই পরীক্ষা। মানে ভালো লাগে না বলো, সারাটা বছর এত চাপে, মানে চাপ তো ওদের না, চাপ আমার। আজকে সকালে তোমাদের গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করতে পারছি না, যদিও ব্লগটা আমি কালকে শুরু করেছিলাম। এই মাত্র দিদির ফোন এসেছিল, জাস্ট আমি রান্না করছি, আর গরমে দেখো এত চুলকাচ্ছে যে আমি কোনো রকমের পাউডার দিয়ে রেখেছি, এত চুলকাচ্ছে। তো যাই হোক, একটা এত বাজে খবর পেলাম, মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার বাপের বাড়ির যে মন্দির তোমরা দেখেছো, অনেকবার তোমাদের শেয়ার করেছি, একদম জাগ্রত রাধাকৃষ্ণের মন্দির, কৃষ্ণচন্দ্র রাজার মানে জমির ওপরে, এবং ওখান থেকে ঠাকুর এনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তো সেই মন্দিরে কালকে রাত্রেবেলা ডাকাতি হয়ে গেছে। রাত কটা আমি জানি না, তবে যে ঘটনা ওরা বর্ণনা করছে, তো মোটামুটি 1:30 থেকে 3টের মধ্যে এই কাজ হয়েছে, 3টেরও আগে, কারণ মোটামুটি ওখানে গ্রামের লোকজন একটু 3:30 4টের মধ্যে জেগে যায়, ঠিক আছে। ফলে 3টের আগেই ওরা এই কাজটা কমপ্লিট করেছে। তো এত শুনে খারাপ লাগছে যে গোপালের গায়ে যা গয়না ছিল, প্রণামী বাক্সে প্রতি মাসে প্রচুর করে প্রণামী পড়ে, এতগুলো লোকের মাইনে দেওয়া হয় ওখানে, প্রায় 10-12 হাজার টাকা মতো। ওখানে যারা কাজকর্ম করে, রান্নাবান্না কাজকর্ম, তাদের মাইনেই দেওয়া হয়। তো আমার বাবা হচ্ছে ওই মন্দিরের ক্যাশিয়ার, ঠিক আছে। কোনো রকম পারিশ্রমিক কিন্তু বাবা নেয় না, প্রথমেই বলে দিই। এটা আমার বাবা গোপালকে ভালোবেসে এই দীর্ঘদিন ধরে এই মন্দিরের সাথে জড়িত আছে। সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা কেউই কিন্তু কোনো রকম পারিশ্রমিক নেয় না। কাজ যারা করে, মানে পুরোহিত আছে, রান্নার লোক আছে, কত বড় এরিয়া একজন পরিষ্কার ঝাঁটিয়ে দেয় তার একটা লোক আছে, এমনি তো ঘর পোছা, বাসন মাজাটা, মানে 4 থেকে 5টা লোক ওখানে নর্মালি কাজ করে। তো তাদের একটা পারিশ্রমিক বেশ ভালো টাকায় দিতে হয়। তো এত ধরো, এবার প্রণামী বাক্সে মোটামুটি কত টাকা পড়তে পারলে এতগুলো লোককে দিয়ে সারা মাস মেনটেন করে চালানো যায়। তো সেই ক্যাশ বাক্স পুরো তুলে নিয়ে চলে গেছে, তার সাথে গোপাল রাধিকার যা যা গয়না ছিল ভেতরে সব কিছু নিয়ে গেছে। যেটুকু আমি দিদির মুখে শুনলাম, এখনও মা বাবা আমাকে কেউ ফোন করেনি, তার কারণ হচ্ছে পুলিশ এসে গেছে, ওখানে কথাবার্তা হচ্ছে। তো জানি না, পুলিশ তো এখন অনেকটা বেশি অ্যাক্টিভ, জানি না এদেরকে কি করবে, ধরতে পারবে কি পারবে না। ভীষণ খারাপ লাগছে শুনে। আমাদের ওই এরিয়াতে, মানে আমাদের ওই জায়গাটাতে ডাকাতি কিন্তু নর্মালি হয় না, মানে খুব কেউ, মানে এই বর্ণনাটা খুব ভালো মতো না দিয়েছে, মানে না দিলে নর্মালি ওখানে ডাকাতি করাটা খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ পুরো চারিপাশে লোকে ঘেরাও জায়গা, সেখানে মানে ডাকাতি করাটা কিন্তু একটু চাপেরই, কিন্তু সেই রকম সাহস না হলে এই সাহসিকতা দেখানোটা খুব একটা সহজ ব্যাপার নয়। তো যাই হোক, জানি না কি হবে। মনটা সকালবেলাতে উঠেই রান্নাবান্না করতে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, যে গোপাল মন্দিরে, এত বছরের পুরনো মন্দির, এত জাগ্রত ঠাকুর, অনেক জায়গাতেই তো আমরা শুনেছিলাম অনেক মন্দিরেই চুরি ডাকাতি হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে মেনে নিতে ভীষণই খারাপ লাগছে যে গোপালের ঘরে
চুরি হয়ে গেল। আর সব থেকে প্রথম দেখেছে আমার বাবা, তার কারণ বাবা প্রত্যেক দিন ওখানে যেহেতু 4টে থেকে 4:30-এর মধ্যে সব মানুষজন উঠে যায় এবং অনেকেই আছে যারা হাঁটতে হাঁটতে এসে প্রথম গোপালকে প্রণাম করে। আর আমার বাবা আগে তো প্রায় 3:30-এই চলে যেত, আমরা অনেক বকা টকা দিয়ে এখন 4টেই গিয়ে মন্দির খোলে। মন্দিরের ভেতর যেহেতু ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ, তো মন্দিরের ভেতরের যে ঘরটা, যে ঘরে গোপাল থাকে, সেই ঘরটা কিন্তু বাবা প্রথম পরিষ্কার করে দেয়, মানে পুছে দেয়, কারণ ওই যে ঘরটাতে কোনো কাজের লোককে ঢুকতে দেওয়া হয় না। বাইরের কমন এরিয়া বা বারান্দা সবই করে, কিন্তু গোপাল যে ঘরে ঢোকে ওই ঘরে একমাত্র পুরোহিত আর বাবা, এই দুজন ঢুকতে পারে। আর দোলের সময় একমাত্র গোপালকে সবাই টাচ করার অধিকার থাকে, নর্মালি কেউ করতে পারে না। তো বাবা ওই ফার্স্ট যখন গিয়ে সকালবেলা চাবি খুলছে, দেখছি উলট পালট অবস্থা, চাবিও বোধহয় খোলা ছিল। আমি এখনও পুরো ঘটনাটা শুনিনি, না শুনেই তোমাদের বলছি। দিদির মুখ থেকে যতটা শুনলাম যে পুরো ওলট পালট অবস্থা, সেই দেখে তো বাবা তাড়াতাড়ি বাড়ি আসে, তারপরে বোধহয় সেক্রেটারিকে ফোন করে, তারপর থানা থেকে পুলিশ আসে। এখনও চলছে সেখানে কি ঘটনা, আমি এখনও কিছুই জানি না। কতটা কী কথা হয়েছে তোমাদের অবশ্যই জানাবো। তো সব থেকে খারাপ লাগছে যে এতটা পাড়ার মধ্যে, যেখানে লোকবসতি ঘেরা এরিয়া, তার মধ্যে থেকে এইভাবে ডাকাতি হয়ে যাওয়া, মানে সেরকম দুঃসাহসিক, মানে সেই রকম লেভেলের সাহসিকতা ছাড়া এটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। তো দেখা যাক কি হয়, তোমাদের সবটাই জানাবো। তো চলো এখন আমি রান্নাটা শুরু করি। ভীষণ কষ্ট হচ্ছে, দেখো আমার কোনো দিন এরকম ইচিং প্রবলেম হয় না, আজকে এত ইচিং হচ্ছে। একটা পাউডার থাকে আমাদের ঘরে সবসময়, খুব ভালো, পাউডারটা দিলে একটু ঠান্ডা ফিল হয়ে যায়। তো সেই পাউডারটা আমি এখন দিলাম, এটা ওষুধের মতোই একটা পাউডার আর কি। তো সেটা দিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো রান্নাটা করে নিই। দেখো কাটাকুটিটাও আমি সম্পূর্ণ কমপ্লিট করিনি, এখানে দিদির ফোন এসে গেছে আর আমি শুনেই মানে আমার অবস্থা খারাপ, যে কাজ এত বছরে কোনো দিন হয়নি। আজকে মঙ্গলবার, তাই আমার পঞ্চবটী বোনের সামনে প্রদীপ জ্বালিয়েছি। দেখো এটা প্রদীপ নয়, এটা ওই কর্পূর জ্বালিয়েছি। আর এখান দিয়ে যে দরজাটা বন্ধ করে দিয়েছি, এই যে স্লাইডারটা বন্ধ রেখেছি, তার কারণ এতটা হাওয়া হচ্ছে না, ওটা দাও দাও করে জ্বলছে, মানে ওটা কিন্তু প্রদীপ নয় যে নিভে যাবে, বেশি দাও দাও করে জ্বলছে, পরে আগুনটা ছিটিয়ে যাওয়ার ভয়, তার জন্য বন্ধ রেখেছি। হাওয়াটা পাস করলেই এখান দিয়ে মুশকিল। এটা খেয়ে নাও, তোমার শরবত করে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও। এটা মুখ টুক মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, এই যে ঘরের জানলাগুলো বন্ধ করে রেখেছি, তার জন্য মুখ মনে হচ্ছে জ্বলে যাচ্ছে একদম। না বাবা ওটা খাও, তোমাকে আমি শরবত করে দিচ্ছি, বাবারও করে রাখছি, তোমাকেও দিচ্ছি করে। তো এখনও সুমিত আসতে অনেক দেরি হয়ে যাবে, বললো 9:30, 8:30, 9:45 বেজে যাবে। তো ভাবছি ভাতটা বসিয়ে দিই, কারণ আজকেও ভাত খেয়েই মনে হচ্ছে কোয়ার্টারে যেতে হবে, তার আগে হবে না। কালকে আবার সমৃদ্ধের গানের স্কুল একটা প্রোগ্রাম আছে, তো সেখানে আমাকেও বলেছে একটা গান করতে। তো ছাতা আমি কোনো গান সিলেক্টও করিনি, প্র্যাকটিসও করিনি, মানে হারমোনিয়ামে তো আমি করব না, হারমোনিয়ামে করতে গেলে আমাকে এখন অনেকক্ষণ প্র্যাকটিস করতে হবে, খালি গলাতেই করব, কিন্তু কি গান করব কি করব নিজে কোনো ঠিকও করিনি, কিছু করিও নি। তার মধ্যে এডিটিং আছে, তার মধ্যে শাশুড়ির জিনিসপত্রগুলোকে এক করতে হবে সব নিয়ে যাওয়ার জন্য, সেসব কাজ আছে, ভাত বসানো আছে। আর সকালবেলা দুপুরে যে ভাত খেয়েছিলাম, এই দেখো এতটা ভাত বেঁচে আছে, ভাবছি একটু জল দিয়ে রাখি, এটা কালকে সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, সবাই মিলে খেয়ে নেব। আর একটা মজার কথা হচ্ছে, একদিন জল ভাত খাওয়ার পরে সুমিতের একটু টেস্ট লেগেছিলো বেশ, আলু ভাজা টাজা দিয়ে খাওয়ার পরে, এখন মাঝে মাঝে দিলে কিন্তু খাবো না বলে না, খেয়ে নেয়, তাই না বল, বাবা এখন খেয়ে নেয়। তো যাই হোক চলো পরে আসছি, আর পরে আসলে হবে না, ভিডিওটা আমাকে শেষ করতে হবে, কারণ ভিডিওটা আমাকে আবার আজকেই ছাড়তে হবে। তো যাই হোক এই যখন হাওয়া হয় না প্রচুর, এটা আমার এত বাজে, এখন এটা বন্ধ রেখেছি বলে হাওয়াটা হচ্ছে না, থাক ওটা আগে যতক্ষণ জলে জ্বলুক। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট জানাচ্ছি, টাটা।